তোমাকে কতবার বলবো আমাকে না বলে বাড়ির বাইরে যাবে না, তাও কেন গেলে বলো? ধমকে উঠল উচ্ছ্বাস। রোদসী ভয় পেল। তার চেহারা দেখে আন্দাজ করতে পারল উচ্ছ্বাস। রোদসী চুপচাপ দাঁড়িয়েছিল উচ্ছ্বাসের সামনে, কিছুই বলল না। উচ্ছ্বাস উঠে ওয়াশরুমে চলে গেল। তার মাথা ঠান্ডা রাখতে হবে। রোদসীকে বাসায় না পেয়ে মাথা ঠিক ছিল না। কেন যে এমন হয় উচ্ছ্বাস বোঝে না। উচ্ছ্বাস চলে যাওয়ার পর রোদসী হাঁপ ছাড়ে। প্রচুর ভয় পেয়েছে, তবুও কিছু বলেনি। সে জানে যত কথা বাড়াবে তত কথা বাড়বে। রোদসী নিজেকে সামলে কিচেনে যায়। মেয়েটরা রাতে রান্না করছে। রোদসী রান্নাগুলো দেখে আবার রুমে চলে আসলো। এসে দেখে উচ্ছ্বাস চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। রোদসী কিছু না বলে বিছানায় চুপটি করে বসল। উচ্ছ্বাস টের পেল রোদসী রুমে এসেছে, তাই সে সিগারেট ফেলে এসে রোদসীর কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ল। বিয়ের এই 6 মাস পার হবার পরও এসব নিয়ম বদলায়নি, আর মনেও হয় না আর কখনো বদলাবেও। মাঝে মাঝে রোদসীর এই জীবন বিষাক্ত লাগে, তবুও কিছু বলে না। উচ্ছ্বাসের সাথে তার প্রথম দেখা হয় রোদসীর কাজিন ভাইয়ের বিয়েতে। উচ্ছ্বাস রোদসীর কাজিনের বন্ধু, তবে ওদের পরিচয়ও অত সুখকর ছিল না। প্রথম পরিচয়ে তিক্ততা ভর করে, তবে ওই থেকে এই পর্যন্ত আসা রোদসী কখনো কল্পনাতেও ভাবেনি। দরজায় নক করার শব্দে রোদসীর ধ্যান ভাঙে। মেয়েড এসে ডেকে গেছে, রাতে রান্না হয়ে গেছে। রোদসী মেয়েডকে চলে যেতে বলে উচ্ছ্বাসকে ডাক দেয়। উচ্ছ্বাস রোদসীর দিকে কতক্ষণ তাকিয়ে চুপচাপ উঠে ফ্রেশ হতে চলে গেল। আর রোদসী নিচে এসে খাবার ঠিকঠাক করতে লাগলো। উচ্ছ্বাস এলেই তাকে খাইয়ে দিতে হবে। এই নিয়ম নতুন নয়, সেই প্রথম থেকেই এই বায়না। প্রথমে বিরক্ত লাগলেও এখন মানিয়ে নিয়েছে রোদসী। এর মধ্যে উচ্ছ্বাস এসে রোদসীকে জিজ্ঞেস করলো, কি হচ্ছে রোদ? আজকে তো অন্যমনস্ক লাগছে কেন তোমাকে? কিছু হয়েছে? রোদসী কিছু বলল না। তাতে উচ্ছ্বাসের মেজাজ খারাপ হলেও কিছু বলে না। সন্ধ্যায় এমনিতেই রোদসীর সাথে রাগারাগি করেছিল, তাই টপিকটা বন্ধ রেখে সে চুপচাপ রাতের খাবার শেষ করে উঠে চলে গেল। রোদসী উচ্ছ্বাসে যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তাদের সম্পর্কটা জানি কেমন খাপছাড়া। মাঝে মাঝে রোদসীর মনে হয় তাদের সম্পর্কটা লোক দেখানো মিছিমিছি। আচ্ছা, সম্পর্ক কি আদেও মিছিমিছি হয়? লোক দেখানো হয়? হয় বোধ হয়। রোদসী চিন্তা ভাবনা বাদ দিয়ে রাতের খাবার খেয়ে সব গুছিয়ে ওপরে চলে গেল। রুমে উচ্ছ্বাসকে রোদসী পেল না, তাই সে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে চুপচাপ রুমের বাতি নিভিয়ে শুয়ে পড়ল। আর ভাবতে লাগলো জীবনের ভুলটা কোথায়। কিছুক্ষণ পর রোদসী রুমে কারো অস্তিত্ব টের পায়। রোদসী জানে এটা উচ্ছ্বাস, তবুও কোনো প্রতিক্রিয়া না করে ওভাবেই শুয়ে থাকলো। উচ্ছ্বাস এসে রোদসীকে ডাকলো, এই রোদু, কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? আমি কিছু করেছি? সন্ধ্যার জন্য আমি সরি পাখি। আসলে বাসায় এসে তোমাকে না পেয়ে মাথা ঠিক ছিল না। আর করবো না এমন, সরি। রোদসী কথাগুলো শুনল। প্রতিবারের কথাই কোনো প্রতি উত্তর করার ইচ্ছে হলো না। সে চুপচাপই পড়ে রইল। এতে উচ্ছ্বাস ধৈর্যহারা হলো। সে এবার শান্ত কণ্ঠে ধমকে বলল, সমস্যা কি তোমার? কথা কানে যায় না? কি জিজ্ঞেস করেছে? কথা বলছো না কেন? এবার রোদসী মুখ খোলে, আর কত? কি আর কত? এই যে আপনি বুঝেন না। বুঝি না, তাই তো তোমায় জিজ্ঞেস করছে। দেখো রোদ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তা বলে কি চেষ্টা করা যায় না? আমি তোমাকে ভালোবাসি, কেন বলছো না? কোথায় ভালোবাসা? আসলেই বাসেন? কই, আমি তো টের পাই না। আচ্ছা, টের পেতে হবে না, এটা বাদ দাও। বলো, আজকে কোথায় গিয়েছিলে? এবার রোদসী একটু ভীত হয়, কারণ রোদসী তার একটা বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিল। আর উচ্ছ্বাস এগুলো পছন্দ করে না, তবুও গলায় জোর এনে রোদসী বলে, আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম, তবে আজকেই প্রথম, আর কখনো যাব না। আমি কারণ জিজ্ঞেস করেছি। রোদসী কতক্ষণ সময় নেয়, তারপর বলে, আমার ভার্সিটির ফ্রেন্ডকে মনে আছে? আলো ওর নাম। আপনি হয়তো ওকে দেখেছিলেন। তো আসলে ও অসুস্থ, হসপিটালে ভর্তি। ওকে দেখতে গিয়েছিলাম। তাই আমার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করো নি, তাই না? আচ্ছা, তুমি কি চাও না আমরা ভালো থাকি? আমরা খারাপ কোথায় আছি? আমাকে তুমি সময় দাও না, কিন্তু কেন? উচ্ছ্বাসের মুখে এই কথা শুনে রোদসী তাজ্জব হয়ে যায়। উচ্ছ্বাস সে সময় দেয় না। অদ্ভুত। রোদসী উত্তর দেয়, এটা কেমন কথা? আমি তো আপনার সাথেই থাকি, তাহলে সময় দেই না, এটা কেমন কথা হলো? উচ্ছ্বাস জবাব না দিয়ে রোদসীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে।
রোদসী হাঁপ ছাড়ে। আপাতত উচ্ছ্বাসকে শান্ত করা গেল। রোদসী এই ছেলেকে ভয় পায়। দিন দিন কেমন পজিটিভ হয়ে যাচ্ছে। কোথাও যেতে দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না। আজকে রোদসীর ঘুম ভাঙে একটু বেলা করে, তবে রুমে উচ্ছ্বাসকে পেল না। সে উঠে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলে উচ্ছ্বাস এসে রেডি হচ্ছে। তাই চুল মুছতে মুছতে রোদসী উচ্ছ্বাসকে জিজ্ঞেস করে কোথায় যাবে। উচ্ছ্বাস জানায় আজকে ইম্পর্ট্যান্ট মিটিং আছে। রোদসী ওহ বলে আর কিছু না বলে নিচে চলে আসে। সকালে নাস্তা করে উচ্ছ্বাস অফিসে চলে যায়। রোদসী বাসায় একা পড়ে যায়। এমন একা থাকতে রোদসীর ভালো লাগে না। রোদসীর বাবার বাড়ি অনেক বড়, এক কথায় বলতে গেলে যৌথ পরিবার বলা যেতে পারে। যৌথ পরিবারে বড় হয়ে হঠাৎ এমন একা থাকা অনেক কষ্টকর হয় রোদসীর জন্য। তবে উচ্ছ্বাস বেশি মানুষ পছন্দ করে না। উচ্ছ্বাস যখন ছোট ছিল তখন তার মা মারা যায়। তারপর ওদের দাদাবাড়ি থেকে ওর বাবাকে আবারও বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তখন অবশ্য উচ্ছ্বাস ছোটই ছিল। পরে উচ্ছ্বাস ভার্সিটিতে পড়াকালীন একা থাকা শুরু করে। ওদের বাবার বাড়ির আত্মীয়দের থেকে এভাবেই একা থাকা শুরু করে। বিকেলে রোদসী ছাদে আসে। প্রায়ই একা একা লাগলে রোদসী বই অথবা ছাদে এসে ঘোরাঘুরি করে। ছাদটা রোদসীর ভীষণ পছন্দ হয়েছে। হরেক রকমের ফুল গাছ, পাশে একটা দোলনা। মাগরিবের সময় উচ্ছ্বাস বাসায় আসে। তবে রোদসীকে দরজা না খুলে দেওয়ায় রাগ লাগে। সে সরাসরি রুমে এসে রোদসীকে খোঁজ করে, কিন্তু ওয়াশরুম বা বারান্দায় কোথাও না পেয়ে আরও মাথা গরম হয়ে যায়। ডাকাডাকি করে, তবু রোদসীর কোনো সাড়া পায় না। উচ্ছ্বাসের চিন্তা হয়, তবে চিন্তা বাদ দিয়ে মেয়েটকে জিজ্ঞেস করে। মেয়েট বলে যায় রোদসী বিকেলে ছাদে গেছে, এখনো নিচে নামেনি। উচ্ছ্বাস চিন্তা মুক্ত হয় ঠিকই, কিন্তু মাথা থেকে রাগ নামে না। সে উঠে ছাদে চলে আসে। এসে দেখে রোদসী দোলনায় ঘুমিয়ে পড়েছে। উচ্ছ্বাস রোদসীকে আর ডাকে না, চুপচাপ রোদসীর পায়ের কাছে বসে ওকে দেখতে থাকে। আহ, কত যুদ্ধ করে এই মেয়েকে পেয়েছে, অনেক কষ্ট। কিন্তু তার রোদ তাকে কেন বোঝে না, সব সময় কেমন গোমরা হয়ে বসে থাকে। সে তো এই রোদের প্রেমে পড়েনি, মুগ্ধ হয়নি। সে তো ভালোবেসেছিল রোদের চঞ্চলতাকে। তাহলে সেই চঞ্চলতা কই হারিয়ে গেল? ভয় হতে লাগলো উচ্ছ্বাসের। ভাবতে থাকে রোদ কি তাকে ভালোবাসে না? তাহলে তার সাথে ঠিক মতো কথা বলে না কেন, হাসে না ঠিক মতো, চঞ্চলতাও প্রকাশ করে না যেমনটা সে বিয়ের আগে করত। পায়ে কারো ছোঁয়া পেয়ে রোদসীর ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে পায়ের দিকটায় উচ্ছ্বাস বসে আছে। রোদসী ধরফর করে উঠে বসে। প্রচুর ভয় পেয়েছে মেয়েটা। নিজেকে সামলে উচ্ছ্বাসকে জিজ্ঞেস করে কখন এসেছে। উচ্ছ্বাস উঠে দাঁড়িয়ে নিচে আসতে বলে চলে যায়। রোদসী নিজেকে সামলে রুমে আসে। এসে উচ্ছ্বাসকে আর রুমে পায় না। রোদসী বিছানা গুছিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়, আর তখনই একটা শক্তপোক্ত হাত পেছন থেকে জড়িয়ে ধরে। রোদসী কিছু বলে না। উচ্ছ্বাস কিছুক্ষণ রোদসীকে পর্যবেক্ষণ করে রোদসীকে বলে, আমরা কিছুদিনের জন্য বাবার ওখানে যাব। রোদসী অবাক হয়। বিয়ের পর কখনো ওই বাড়ির কথা কখনো উচ্ছ্বাস মুখেও আনেনি। তাহলে হঠাৎ ওই বাড়ি যাবে শুনে একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ? এমনি মনে হলো একটু ঘুরে আসে। তুমি বাসায় একা ফিল করো, তাই ভাবলাম ওখানে কিছুদিন থাকি। রোদসী কিছু বলল না। সকাল সকাল উঠে সবকিছু শুরু করে। একটু পরে ওরা রওনা দিবে। দুপুরের দিকে ওরা এসে পৌঁছালো। বাড়ির সবাই কল্পনাও করেনি উচ্ছ্বাস রোদসীকে এই বাড়ি নিয়ে আসবে। রোদসীকে উচ্ছ্বাস ড্রয়িং রুমে রেখে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই রোদসী ডাক পড়ে। রোদসী উঠে রুমে যাওয়ার জন্য। তবে বাড়ির কিছু যেহেতু রোদসী কিছু চিনে না, তাই উচ্ছ্বাসের দাদি উচ্ছ্বাসের চাচাতো বোন উষাকে বলল উচ্ছ্বাসের রুম দেখাতে। উষা রোদসীকে রুম দেখিয়ে চলে আসছে। রুমে এসে দেখে উচ্ছ্বাস বেডে বসে আছে। সে রোদসীকে জিজ্ঞেস করে কেউ কিছু বলেছে কিনা। রোদসী জানায় কেউ কিছুই বলেনি, আর জানায় দাদিমা উষাকে বলেছে রুম দেখিয়ে দিতে, তাইও এসেছিল। উচ্ছ্বাস বলল, বাসায় কেউ কিছু বললে আমায় জানাবে। আমরা এখানে বেড়াতে এসেছি, বেশি দিন থাকবো না, চলে যাব। তবে তুমি যদি এখানে থাকতে চাও থাকতে পারি, কারণ তুমি বাসায় একা থাকো। আমি জানি তোমার বাসায় একা ভাল লাগে না, তাই বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানে কতদিন থাকবো সেটা তোমার উপর নির্ভর করে। রোদসী জানায় তার কোনো সমস্যা নেই এখানে থাকতে, সে মানিয়ে নিবে। উচ্ছ্বাস জানে রোদসীর সমস্যা হলেও সে জানাবে না। তবে উষার উপর ভরসা আছে। উষা রোদসীর সাথে থাকবে, দেখে রাখবে। সন্ধ্যের দিকে উচ্ছ্বাস বাহিরে যায়। তার কিছুক্ষণ পরেই উষা আসে। ভাবি আসবো? আসো, বলার কি আছে, বসো, বলো কেমন আছো। না, এমনি জিজ্ঞেস করে আসা ভালো। আমি ভালো, তুমি?
আচ্ছা ভাবি বলো তো, এই ঘাটতারা কিভাবে তোমার এত পাগল হলো যে বিয়েই করে ছাড়লো? এই কথা শুনে রোদসী হাসল, বলল, কি জানি, তোমার ভাই তো তোমার ভাই, তোমরাই ভালো জানো কি দেখলো। আচ্ছা ভাবি, ভাইয়া তোমাকে প্রথম কই দেখেছে জানো? উষার বোকা বোকা প্রশ্নে রোদসী হেসে দিল। বেচারি এতে লজ্জা পাই কি একটা প্রশ্ন করে বসল। রোদসী হাসি থামিয়ে বলে, হ্যাঁ, আমার ভাইয়ের বিয়েতে রেদন ভাইয়ের বন্ধু হয় তোমার ভাই। জোস তো, তারপর কি হলো? রোদসী উষার মুখের দিকে তাকিয়ে থাকলো, কিছু বলতে যাবে তার মধ্যেই দরজায় নক পড়ল। রোদসী তাকিয়ে দেখে বৃষ্টি দাঁড়িয়ে। বৃষ্টি উচ্ছ্বাসের সৎ বোন। রোদসী একটা হাসি দিয়ে রুমে আসতে বলল। বৃষ্টি তার কথায় পাত্তা না দিয়ে বলে, দাদি ডেকেছে, তাড়াতাড়ি এসো। রোদসী জানায় সে আসছে। বৃষ্টি যাবার পরেই উষা বলে, এই মেয়ে যে কোন ধরনের আল্লাহ ভালো জানে। এই আমার সাথে থাকবে, ভালোভাবে কথা বলবে, এই মুখ কালো করে বসে থাকবে, ফাজিল একটা। ইস উষা, এভাবে বলতে নেই, হয়তো ও এমনই। না ভাবি, ওর পেটে পেটে শয়তানি বুদ্ধি। যখন প্রয়োজন পড়বে তখন গলায় গলায় ভাব করবে, আবার যখন ওর স্বার্থে লাগবে তখন কাউকেই চিনবে না। মায়ের মতো স্বার্থপর একটা। ওদের জন্যই তো ভাইয়া এই বাসায় এসে থাকে না। থাক, বাদ দাও, চলো তো দেখি দাদি কেন ডেকেছেন। দাদু ডেকেছেন, আসবো? হ্যাঁ, আয় আয়, বস। রোদসী যে উচ্ছ্বাসের দাদুর পাশে বসে। দাদু রোদসীর মুখ ধরে চুমু খেয়ে বলেন, হ্যাঁ রে, আমার নাতিটাকে কি করে পাগল করলি রে, আর ওই বা চাঁদের মতো মেয়েটা পেলো কি করে আমি ভেবে পাচ্ছি না। মিসেস রাবিয়া বেগমের কথা শুনে রোদসী শরম পেল। রাবিয়া বেগম আর উষা মিটিমিটি হাসছিল। উষা বলে উঠল, জানো দিদান, ভাইয়া ভাবিকে প্রথম ভাবির কাজিনের বিয়েতে দেখেছে। একবার ভাবো, ভাইয়া কত দুষ্টু, মানে ভাবিকে দেখলো আর সেই ভাবিকে বিয়ে করে ফেললো। রাবিয়া বেগম বলে, আমার দাদা ভাই হীরা চেনে, তাই তো হীরা দেখেই হীরাকে ঘরে উঠিয়েছে। হ্যাঁ রে বউ, উচ্ছ্বাস আদর টাদর করে তো। দাদুর বেফাঁস কথাবার্তায় বেচারি রোদসী আরো লজ্জায় পড়ে, মাথা নিচু করে বসেই থাকে। উষা বলে, দাদু লজ্জা দিও না তো, দেখো গালগুলো কেমন লাল টমেটোর মতো হয়ে গেছে। এটা বলেই উষা খিলখিল করে হেসে দেয়। এর মধ্যে উষার বড় ভাই উদয় আসে। কিরে, এমন পেতনির মতো হাসছিস কেন? তোর তো গাছে থাকার কথা, এখানে কি? দেখিস ভাইয়া, ভালো হবে না কিন্তু। খারাপ আর হবি কি? যার ঘরে জলজন্ত এমন একটা শাকচুন্নি আছে, তার আবার কি সর্বনাশ হবে। দেখো দাদু, কিছু বলো তোমার নাতিকে, ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা শোন না, শুনলাম ভাইয়ার ভাবি আসছে। কই রে? উষা চোখ দিয়ে ইশারায় দেখায়। উদয় রোদসীকে দেখে নিজেই বোকা হয়ে যায়, রোদসীও বোকা হয়ে যায়। একে অপরের দিকে কতক্ষণ তাকিয়ে একসাথে চেঁচিয়ে ওঠে, তুই ভাবি? তা আমার না, আমি মানি না। তুই আমার দেবর? না, এ কিছুতেই হতে পারে না। দাদি আর উষা কিছুই বুঝতে পারে না হলোটা কি। উষা তাই উদয়কে জিজ্ঞেস করে, রোদসী ভাবিকে কি উদয় আগে থেকে চেনে কিনা? ও আমার কলেজের ব্যাচমেট ছিল, বন্ধু বলতে পারিস। উষা এবার বুঝল। উদয় বলল, ও তাই বুঝি, বাহ, তাহলে তোরা তো পরিচিতই ভালোই হইলেই, এখন থেকে অনেক মজা হবে। কিন্তু কলেজ শেষ হওয়ার পর কিছু কারণে আর যোগাযোগ করা থাকেনি। উদয় বলল, দূর, মজা হবে না ছাই। ভাইয়া যে পারলে উঠিয়ে আমাকে আছাড় মারবে। কিরে তুই বল, তোর জামাই কেমন? কার কথা জিজ্ঞেস করছিস? উচ্ছ্বাস শেষে দরজায় দাঁড়িয়েছিল। সবাই তাকে দেখে একটু নড়ে চড়ে বসলো। সে আবার জিজ্ঞেস করলো, বল, কি নিয়ে কথা হচ্ছিল? উষাই প্রথমে কথা শুরু করলো, আরে জানো ভাইয়া কি হয়েছে, উদয় ভাইয়া আর রোদসী ভাবি না সেম ব্যাচ। সো হোয়াট? গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো রোদসীর মুখের দিকে তাকিয়ে। এদিকে রোদসীও ভয় পাচ্ছে, যদি উচ্ছ্বাস কোনো সিন ক্রিয়েট করে বসে তাহলে যা তা অবস্থা হবে। আর ভাইয়া তুমি বোঝোনি, ভাবি আর উদয় ভাইয়া এক কলেজেই ছিল আর বন্ধুও ছিল। আমি আর দাদু শুনে তো পুরাই অবাক, বলো কি কাণ্ড। অবশ্য ভালোই হলো ওরা পূর্ব পরিচিত। যাই হোক ভাইয়া বলো, ব্যাপারটা জোস না? তোর ভাই রুমে ডাকলো, শুনিসনি? আরে ধুর, আর রাখ তো, রুমে যা
কতদিন পর দেখা হলো। সব সময় তো ভাইয়ের সাথেই তো থাকিস। এখন আগে আমাকে বল, ভাইয়ের সাথে পরিচয় কিভাবে আর বিয়ে? জানিস তো বড় বাবার সাথে ভাইয়ার সম্পর্ক ওই উদয় একটু ইতস্তত বোধ করে বলল, বড় চাষির জন্য, তাই আমাদের না জানিয়ে বিয়েটা করে ফেললো। রোদসী মনে মনে ভয় পেল, তবুও ভাবলো এতদিন পর সবার সাথে কথা বলতে পারছে, বিশেষ করে যদি হয় কাছের কোনো বন্ধু বা বান্ধবী, তাহলে কথাই নেই। বিয়ের কাহিনী যে অনেক বড় ভাই, বলিস না আর। বিয়েটা হয়েছে গোলমেলে ভাবে, বা হঠাৎই বলতে পারিস। আর কিছু বলার আগেই উচ্ছ্বাস এসে রোদসীকে কোলে তুলে নিল আর যেতে যেতে বলল, সরি গাইস, তোদের ভাবি এখন ব্যস্ত, পরে কথা বলিস। আর কোনো কথা না বলেই উচ্ছ্বাস নিজের রুমের দিকে হাঁটা দিল। রোদসী লজ্জা পেল দাদু, ছোট ননদ আর দেবরের সামনে এভাবে কোলে উঠিয়ে নিয়ে আসার জন্য। রোদসী নিচু কণ্ঠে বলে, হচ্ছেটা কি? আরে না মান, আপনার লজ্জা নাই থাকতে পারে, কিন্তু আমার তো আছে। বাসায় হুটহাট কোলে নেন, সেই ব্যাপার আলাদা। ওখানের বাসায় কেউ নেই বলে আমি কিচ্ছু বলি না, কিন্তু এই বাসার তো সবাই আছে। উচ্ছ্বাস কোনো জবাব না দিয়ে সোজা নিজের রুমে এসে বিছানায় রোদসীকে বসালো। তারপর দরজা বন্ধ করে রোদসীর পায়ের কাছে বসে কোলে মাথা রাখলো। কতক্ষণ এভাবেই কাটল। পুরো ঘরময় নিঃশব্দ বিরাজ করলো। কিছুক্ষণ পর উচ্ছ্বাস মাথা তুলে রোদসীর দিকে তাকালো। রোদসী উচ্ছ্বাসের দিকে তাকিয়েই ছিল। আচ্ছা রোদ, আমি কি খুব বাজে? অনেক কষ্ট দিই? খুব খারাপ? রোদসী জবাব দেয় না। সে জানতো এমন একটা পরিস্থিতিতে তার পড়তে হবে। ডাকার সাথে সাথে আসেনি সে। ভুল করেছে, মাসুল দিতে হবে। ধমকে ওঠে উচ্ছ্বাস। কি হলো বলো, জবাব দিচ্ছ না কেন? কই, আমার সাথে হাতে কথা বলো না, হাসো না। এগুলো বলেই উঠে রোদসীর চুল হাত দিয়ে টেনে ধরল। রোদসী তাকিয়েছিল উচ্ছ্বাসের দিকে। কি অদ্ভুত মানুষ, হঠাৎ করেই এমন পাগলামি। রোদসী চুল ধরায় ব্যথায় কান্না করে দেয়। রোদসীর কান্নার কথা আটকে আসে, তবুও কষ্ট করে বলে, আহ ছাড়ুন, আমি চুলে ব্যথা পাচ্ছি, উফ খুব লাগছে। উচ্ছ্বাস এতে আর রাগ না করে গাল চেপে ধরে বলে, এর থেকে বেশি ব্যথা আমি পাই। বলো, কেন আমার সাথে ঠিক মতো কথা বলো না? এরা তো হাসাহাসি কিসের? আমার সাথে তো এত হাসাহাসি করে কথা বলো না। আচ্ছা বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? আমাকে ভালোবাসো না? বিয়েটা যেভাবেই হোক, আমি তো তোমাকে ভালোবাসি, এত ভালোবাসি, তাও কেন তুমি আমার সাথে ঠিক মতো করে কথাই বলো না? রোদসী নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তবুও পারে না। উচ্ছ্বাস রোদসী ছটফট দেখে, চোখের পানি তাকিয়ে তাকিয়ে দেখে। তারও কষ্ট হয়, কিন্তু তার রোদ পাখি তো বোঝে না। কিছুক্ষণ পর উচ্ছ্বাস রোদসীকে ছেড়ে বারান্দায় চলে যায়। তার মাথা ঠান্ডা করতে হবে। বারান্দায় এসে উচ্ছ্বাস সিগারেট ধরায়, আর রোদসী বিছানার পাশে বসে কান্না করতে শুরু করে। উচ্ছ্বাস বারান্দায় বসে শোনে, কিন্তু যাবার ইচ্ছে করে না। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খায়। একসময় দেখে পুরো প্যাকেটই খালি হয়ে গেছে। ঘর থেকেও কোনো শব্দ আসছে না। তাই উচ্ছ্বাস রুমে এসে দেখে রোদসী বিছানার পাশেই মাথা রেখে ঘুমিয়ে গেছে। উচ্ছ্বাস রোদসীকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। তারপর নিচ থেকে খাবার নিয়ে এসে টেবিলে রেখে রোদসীর পাশে রোদসীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। মাঝরাতে রোদসীর ঘুম ভাঙে। মনে হলো শরীরের ওপর ভারী বস্তু পড়ে আছে। পাশে তাকিয়ে দেখে উচ্ছ্বাস তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তার ঘাড়ে উচ্ছ্বাসের গরম নিঃশ্বাস পড়ছে। রোদসী একটু নড়তে উচ্ছ্বাস রোদসীকে আরো কাছে টেনে রোদসীর গলায় মুখ গুজে দেয় আর বিড়বিড় করে বলে, আমি তোমাকে ভালোবাসি রোদ, অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না। রোদসী তাকিয়ে থাকে আর ভাবে, লোকটা কি অদ্ভুত। কে বলবে রাতে সে রাগারাগি করে এখন কি সুন্দর শান্তিতে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। এসব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়ে রোদসী। মিষ্টি রোদ, পাখির ডাক আশেপাশে মুখরিত করে আছে। আসলে পৃথিবীটা সুন্দর, কিন্তু আমরা কখনো উপলব্ধি করতে পারি, আবার কখনো পারি না। আমরা সবসময় নিজেদের হতাশা নিয়েই থাকি, কখনো ওই দুঃখটুকু সরিয়ে ভালোর দিকে আগাতে পারি না। বারান্দায় দাঁড়িয়ে রোদসী আশেপাশে দেখছিল। রোদসী অনেক বাউন্ডুলে ভবঘুরে মেয়ে। বিয়ের আগে পর্যন্ত পুরো বাড়ি মাথায় করে রাখত, যখন যেটা করতে ইচ্ছে করত। বাড়ির বড় মেয়ে কিনা, কিন্তু উচ্ছ্বাস এগুলো পছন্দ করে না। সে পালে রোদসীকে লুকিয়ে রাখত। ভাবি, রোদসী দরজায় তাকিয়ে দেখে বৃষ্টি দাঁড়িয়ে আছে। রোদসী জিজ্ঞেস করে কিছু বলবে কিনা। বৃষ্টি মাথা ঝাঁকিয়ে বলে হ্যাঁ। রোদসী বলে এসে বসো। বৃষ্টি বলে, না ভাবি বসবো না, আসলে আমি একটু বেরোবো, আমার সাথে একটু যাবে?
রোদসী পড়েছে বিপদে। তার তো বের হতেও ইচ্ছে করে, আবার ভয়ও হয়। ওই দিন উচ্ছ্বাস যেমন করলো, এখন ওকে না বলে বের হলে আবার কি না কি করে বসে। একমাত্র উচ্ছ্বাসই ভালো জানে রোদসী মিথ্যে বলে। আসলে বৃষ্টি, আই গট মাই পিরিয়ড, আমি বাইরে যেতে পারবো না। আর বাকি কথা বলার আগে বৃষ্টি থামিয়ে দেয়। বুঝেছি তুমি ভাইয়াকে ভয় পাচ্ছ, কিন্তু ট্রাস্ট মি, ভাইয়াকে কিছু বলবে না, চলো আমার সাথে। এর মধ্যেই উচ্ছ্বাস এসে বলে, ও কোথাও যাবে না, তুই যেখানে যা সেখানে যা। রোদসী উচ্ছ্বাসকে দেখে ঘাবড়ে যায়, তবুও চুপচাপ বসে থাকে। লোকটা বদ, কখন কি করে বসে ঠিক নেই। বৃষ্টি উচ্ছ্বাসকে দেখে মুখ কালো করে ঘর থেকে চলে যায়। তা দেখে উচ্ছ্বাস মুচকি হাসে। উচ্ছ্বাস রোদসীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাওয়ার কথা বলছিল? ওর সাথে কোথাও যাবে না, ওই মহিলা পাঠিয়েছে মনে হয়। এগুলো বলে উচ্ছ্বাস ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হবার পরও একই ভঙ্গিতে বসে থাকতে দেখে উচ্ছ্বাসের ভ্রু কুঁচকে কারণ জিজ্ঞেস করে। রোদসী জানায় বাসার সবার কথা মনে পড়ছে, তার যদি সময় হয় তাহলে যেন রোদসীকে নিয়ে একটু ঘুরিয়ে আনে। এসব কথা শুনে উচ্ছ্বাসের রাগ লাগে, তবে মনে মনে খুশিও হয় যে রোদ তাকে এই অনুরোধ করার জন্য। সে জানায় এই সপ্তাহের শেষের দিকে যাবে, এখন উচ্ছ্বাস ব্যস্ত। রোদসী কিছু না বলে উচ্ছ্বাসকে খেতে আসতে বলে নিচে চলে যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রেস্ট নেয়। বিকেলে রোদসী রজনী বেগমের রুমে যায়। ওখানে আগে থেকেই উষা, উদয়, বৃষ্টি, বর্ষা ছিল। রোদসীকে দেখে বৃষ্টি উঠে চলে যায়। এটা দেখে রোদসী অবাক হয়ে উষাকে জিজ্ঞেস করে ও কেন চলে গেল। উষা জানায়, হয়তো তোমার কাছে কিছু চেয়েছিল, পায়নি, বা অন্য কিছু হতে পারে। রোদসী দুপুরের কথা মনে পড়ে, তারপর বলে, ও দুপুরের আগে আমার কাছে গিয়েছিল, ও বেরোতে চায়, আমাকে জোরাজুরি করলো। এর মধ্যে তোমাদের ভাই আসলো আর বলল যাবে না, অমনি মুখ কালো করে চলে আসলো। হ্যাঁ, তোমাকে তো আগেই বলেছি, স্বার্থে লেগেছে এমনই করবে, আবার পরে এসে খুব ভাব করবে। ওর কথা বাদ দাও, ভাইয়ার বলো, ভাইয়া অনেক রোম্যান্টিক না? রোদসী কি বলবে, সে দ্বিধাবোধ করল। তাদের মধ্যে এই ধরনের সম্পর্ক এখনো তৈরি হয়নি যে বলা যায় বা কিছু। তাই সে কোনো জবাব না দিয়ে চুপ থাকে। ওর অন্য মনস্ক থাকায় সবাই মিটিমিটি হাসে। দাদু আলতো ধাক্কা দিয়ে বলে, থাক, আর লজ্জা পেতে হবে না, চুপ থাকা সম্মতির লক্ষণ। আমি জানি তো আমার দাদু ভাই অনেক ভালোবাসতে জানে, তুমিও ওকে আগলে রাখিও। ছোট থেকে একা বড় হয়েছে তো বোঝোই, সময় দেওয়ার মতো আমি একাই ছিলাম ওর সব কিছুর সঙ্গী। বলেই হতাশ নিঃশ্বাস ত্যাগ করে। সবাই উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করে, বড় মায়ের কি হয়েছিল, আর এই মহিলা কিভাবে পরিবারে আসলো? সবাই একটু ইতস্তত বোধ করলো। দাদু কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে, রাশেদ আর উচ্ছ্বাসের মা উর্মিলা ভার্সিটি লাইফ থেকে একই ক্লাসে পড়তো এবং তারা সমবয়সী হওয়ার কারণে উর্মিলার বাড়ির সবাই তাদের সম্পর্ক মানতে নারাজ ছিল। ওদের সম্পর্কের কথা যখন উর্মিলার বাবা জানতে পারে, তখন থেকেই উর্মিলার জন্য পাত্র দেখা শুরু করে। যখন আমরা এই বিষয়ে অবগত হই, তখন আমরা তাদের কাছে রাশেদ আর উর্মিলার বিয়ের জন্য প্রস্তাব দিই। তারা সরাসরি আমাদের নাকচ করে দেয়। তাদের বাড়ি মানতে নারাজ কারণ একটাই, ওরা সমবয়সী। আমরাও তো বুঝি সমবয়সী, কিন্তু কি করার, ভালোবাসার প্রতি কি আর জোর চলে? আমরাও তো বুঝি ওরা সমবয়সী, কিন্তু কি করার, ভালোবাসার প্রতি কি আর জোর চলে? উর্মিলার বাবা উর্মিলাকে আটকে রাখে, তার জন্য প্রায় 1 মাস ওদের মধ্যে যোগাযোগ ছিল না। পরে হঠাৎ একদিন রাতে উর্মিলা আমাদের বাড়ি এসে ওঠে। ওকে দেখে আমরা সবাই অবাক হই, কারণ যেভাবে আমরা উর্মিলাকে দেখেছি, কিন্তু ওই দিন ওকে অনেক অসুস্থ দেখাচ্ছিল। ওর থেকে আমরা জানতে পারি ও পালিয়ে এসেছে আর ওর ছোট ভাবি ওকে সাহায্য করেছে। আমরা তখনই বুঝেছিলাম ওর আশা নিয়ে ঝামেলা হবে, তাই আগে পরে না ভেবে ছেলের ভালো থাকার জন্য ওই রাতেই ওদের বিয়ে পড়িয়ে দিই। আমি মা হিসেবে বড্ড স্বার্থপর ছিলাম, কি করব, বড় ছেলে তো আদরের ছিল। এটুকু বলে তিনি থামলেন। তারপর সবাই দরজার দিকে তাকিয়ে একটু হকচকিয়ে যায়। ওখানে হাত ভাঁজ করে মনোযোগী শ্রোতার মতন উচ্ছ্বাস দাঁড়িয়েছিল। ওকে দেখে মিসেস রজনী বেগম একটু ইতস্তত বোধ করে, কারণ এসবের কোনো কিছুই উচ্ছ্বাস জানে না।
অবশ্য ও কখনো জানতেও চায়নি, তাই বলাও হয়নি। উষা জিজ্ঞেস করে, কি হলো দিদুন, বলো তারপর কি হলো? হ্যাঁ দাদু বলো, এরপর কি হয়েছে? এবার উদয়ও বলতে শুরু করে। এবার দাদু আবারও বলতে শুরু করলেন, পরের দিন সকালে উর্মিলাদের বাড়ি থেকে লোক এসে অনেক ঝামেলা করে। তবে উর্মিলা এক কথায় বলছে এখান থেকে ও এক পাও কোথাও যাবে না। এতে ওদের বাড়ির মানুষেরা অনেক বাজে আচরণ করে, সম্পর্ক ছিন্ন করে। এতে উর্মিলা কষ্ট পেলেও কিছু চুপচাপ মেনে নেয়, কারণ এই সব কিছুর জন্য ও নিজেকে দায়ী মনে করতো। এভাবে দিন কাটতে লাগলো। ও আগের কথা ভুলে নতুন করে নিজেকে গড়তে লাগলো, পড়াশোনাও কমপ্লিট করলো। তবে বলে না, সুখের দিন বেশি থাকে না। তেমনি রাশেদ আর উর্মিলার মধ্যেও একটু একটু কথা কাটাকাটি, রাগারাগি দিনকে দিন বাড়তে লাগলো। আমি বললাম, হয়তো নজর পড়েছে, এক কাজ করো, বাচ্চা নাও, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জানি না কেন যেন এই পরামর্শ দিলাম। এটাই ছিল আমাদের জীবনের সবথেকে বাজে সিদ্ধান্ত। 5 মাস থাকাকালীন ওটা মিসক্যারেজ হয়ে যায়। উর্মিলা পাগল প্রায় তখন। প্রথম বাচ্চা কি করবে না করবে অনেক ডাক্তার দেখালাম, সবাই জানালো 3 মাস পর থেকে আবার চেষ্টা করতে, আর যে ঔষধ দিয়েছে সেগুলো ঠিকঠাক মতো খেতে। এভাবে দেখতে দেখতে 4 মাসের মাথায় আবার কনসিভ করলো। তবে প্রথমবারে এত ধকলের কারণে শরীর তখনও ঠিক মতো ভালো হয়ে ওঠেনি। যখন সময় এগিয়ে আসলো উচ্ছ্বাস জন্ম নেবার, ওই টাইমে ডাক্তার কন্ডিশন জানালো যে আগে মিসক্যারেজ গেছে, তাই এখনও মানসিকভাবে অত ভালো প্রস্তুত না, সাথে শরীরের যে ঘাটতিগুলো ছিল ওটা পূরণ হয়নি, তাই আমাদের বন্ড পেপার সাইন করা লাগবে। সেদিন রাশেদ উর্মিলাকে পাবে না জেনে যেমন কেঁদেছিল, ঠিক ওই রকম পাগলামি করে। আমরা বুকে পাথর চেপে সাইন করি। ওনারা আগেই জানিয়ে রাখে, হয় বাচ্চা না হলে মা। আমাদের সব ভরসা শেষ করে উচ্ছ্বাস আসলো ঠিকই, উর্মিলা আসলো না। রাশেদ পাগলের মতো হয়ে গেল। আমি কোনটা সামলাবো, উচ্ছ্বাসকে নাকি রাশেদকে, বুঝে উঠতে পারছিলাম না। এদিকে প্রেগনেন্সির সময় অনেক মানসিক সমস্যা দেখার সাথে ওর অসুস্থতার জন্য যে ওষুধগুলো উর্মিলা নিয়েছিল তার প্রভাব পড়ে উচ্ছ্বাসের ওপর। আমরা পাগল প্রায়। এর উপর মরার উপর খাড়ার ঘা ছিল ব্যবসায়, লস খেলো রাশেদের বাবা। এদিকে উর্মিলাদের বাড়ি থেকেও আমাদের নামে কেস ফাইল করে। কি করব বুঝে ওঠার আগেই রাশেদের আব্বা স্ট্রোক করে, 1 সপ্তাহ পরে মারা যান। উচ্ছ্বাস এত কিছু জানতো না, জানার ইচ্ছেও হয়নি কখনো। তবে এত কিছু একসাথে সে ভেবেই পাচ্ছে না। সে অবাকের পর অবাক হচ্ছে। দাদু তারপর কি হলো? রোদসী জিজ্ঞেস করলো। মিসেস রাবিয়া বেগম আবারও বলতে শুরু করলো, জমানো টাকা দিয়ে উকিল আনিয়ে ডাক্তার সার্টিফিকেট দেখিয়ে কেসের ব্যাপারটা সামলাই। কিন্তু তখন আমাদের ব্যবসার অবস্থা নাজেহাল। এই কমাসে রাশেদকেও নিজেকে কিছুটা সামলে নেয়। 2 ভাই চিন্তা করে, একজন দেশের কাজ সামলাবে, আরেকজন বিদেশ যাবে। রাশেদ বাহিরে গেল, আমি উচ্ছ্বাসকে সামলাতে লাগলাম, আর দেশের কাজে হাত লাগায় মাসুদ। একটু একটু করে সব দেনা লস কাটিয়ে উঠেছি। তখন উচ্ছ্বাসকে কেবল ভর্তি করেছি। একদিন খবর আসে রাশেদ বিপাশাকে বিয়ে করেছে। খবর শুনে আমরা হতবাক ছিলাম, কিভাবে যে কি হলো। এই যে এই রুমে এসে ঢুকেছ সবাই, রাত তো অনেক হলো, তোমরা কি খাবে না? বাকি গল্প পরে করো। কথাটা বলতে বলতে উষার মা মিসেস মালিহা বেগম দাদুর ঘরে প্রবেশ করে। সবাই এতক্ষণ এভাবেই বসেছিল। সবারই না জানা কথাগুলো শুনে খারাপ লাগছিল। তবে পরে কি হয়েছিল তা এখন আর জানা যাবে না, তাই সবাই উঠে ফ্রেশ হয়ে খেতে গেল। আজকে উচ্ছ্বাসকে কেমন ভয়ঙ্কর রকমের শান্ত লাগছে। রোদসী খাচ্ছে আর বারবার আর চোখে তাকাচ্ছে। উচ্ছ্বাস কোনো মতে খেয়ে উঠে চলে গেল। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাও এবং আমাদের সাথে থাকতে আর প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।